আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে কিনা তারা জিজ্ঞেস করার পরে শেখ হাসিনার কথা হয়েছে, সে বলছে এগুলো তো আসতেই পারে, এগুলো কিন্তু কথা হয়নি। তো ভাই আসতে পারে আপনি স্বীকার করছেন, কিন্তু বলেন কথা হয় নাই। কত হাস্যকর উত্তর। একজন ফরেন মিনিস্টার কতটা বেকায়দায় পড়ছে এই এই মিটিংটার জন্য, যে তা এখনো আমাদের পত্রিকাগুলো এখনো ডিগ আউট করে না। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। কারণ এরকম একটা একান্ত মিটিং হলো 30 মিনিটের, কেউ কি জানতে চাইবে না? খলিল সাহেবকে একান্তেও কি কোনো কথার ফাঁস করবেন না? বা খলিল সাহেব যখন তারেক রহমানের সাথে এগুলো ব্রিফ করবেন, তখন কি ওখানে 2-4 জন কর্মকর্তা এগুলোকে আস্তে আস্তে বাইর হবে না? বাইর হবে, নিশ্চয়ই বাইর হবে। এই যে 2 জন কথা বলেছে, এই কথার আপনারা বলতেই পারেন যে আমি জানলাম কি করে? আমি জানি না, আমি 2 জন কি কথা হয়েছে কিছুই জানি না। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেয়ার, সেটা অ্যানালিসিস। আমি অ্যানালিসিস করব গোর কি বলেছেন, আমি অ্যানালিসিস করব খলিল কি বলেছেন, খলিল কি বলতে চান নাই, গোর কি বলতে চান নাই, এবং কেন 2 জনের একান্ত বৈঠকটা হলে এরকম একটা ঘটা করে তারেক রহমানের উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ যে মিটিংটা হলো, পরে কেন সেই জায়গা থেকে হঠাৎ করে সরে গিয়ে আলাদা করে 2 জন বসলেন? কেন? এই কেনগুলো আসলে মিলানো দরকার। আমি একদিন পর্যন্ত আপনাদের সাথে গোরের এই সফর নিয়ে বা গোরের লেভেলের এরকম সফর নিয়ে বিভিন্ন ধরনের যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট কিভাবে প্লে করে, এগুলো আপনাদেরকে বলেছে। গোরের দায়িত্ব কি, গোর কোন স্পেসিফিক দায়িত্ব পালন করছে এই অঞ্চলে, এগুলো আপনাদেরকে বলেছে। এবং বাংলাদেশে এখন আমেরিকার চাওয়া কি, এটাও আপনাদেরকে কিছু বলেছে, চেষ্টা করেছে বের করে বলার জন্য যে আমেরিকা আসলে কি কি চাচ্ছে। আপনাদেরকে ট্রাম্পের চিঠির মধ্যে কি আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন সেটাও আপনাদেরকে, সবকিছু কিন্তু আপনাদের সামনে আছে। এখন আমি সুতোগুলো মিলানোর চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে, যে আসলে ওখানে কি হয়েছে, কি হতে পারে। আমি তো গণক না, আমি ফেরেশতাও না, আমি শয়তানও না, আমি কিছুই না, জিনও না, ভূতও না, আমি তো নিশ্চয়ই ওখানে নাই। আর আমি অনেক দূরে থাকি, আমি কি করে ভেতরে খবর দেব? সো আমি কিন্তু অ্যানালাইসিসটা করবো হলো এই কয়েকদিনের যে ঘটনাবলী, আমেরিকার চাওয়া, আমেরিকা কি নিয়ে কাজ করতেছে, সেগুলা আপনাদের বলেছে, সেটা সুতাগুলো মেলানোর চেষ্টা করবো, কোনটা থেকে কোনটা মেলানো হয়েছে, কেন এই একান্তে বৈঠকটা হলো। প্রথম আসি কেন একান্তে বৈঠকটা হলো। একান্তে বৈঠকটা বেসিক্যালি হলো আমেরিকার সবচেয়ে বিশ্বাসভাজন হলেন খলিল, ইট ইজ নট হুমায়ুন কবির। আর ক্যাপাসিটিতে হুমায়ুন কবির একজন উপদেষ্টা, তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ক্ষমতা নাই বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকার, হি ক্যান মেক ডিসিশনস। হুমায়ুন কবির ক্যানট মেক ডিসিশন। সো হুমায়ুন কবির সাথে সামনে নিয়ে যে মিটিংটা হয়েছে, সেটা হলো বেসিক্যালি ওই যেটা বাইরে এসে বলছে এইটা হয়েছে, ওইটা হয়েছে, সেটা হয়েছে, অমুক হয়েছে, মানে সব ইতিবাচক, আমরা তো আমেরিকার সাথে আছি, সবকিছু ওনারা বলছেন, কিন্তু সেটা মিটিংটা আসল মিটিং না। মিটিংটা হয়েছে আলাদা খলিল এবং ইয়ের সাথে। সো হুমায়ুন কবিরেরটা আমার ধারণা এটা এমবেসি বাধ্য হয়ে তাকে এই আয়োজনের মধ্যে রাখতে বাধ্য হয়েছে, বিকজ তিনি তারেক রহমানের কানে ফুসফুস করতে পারেন। সো তাকেও প্রয়োজন আছে তাদের, কিন্তু আসল কথাগুলো কার সাথে বলতে হবে? অফিসিয়ালি কথাগুলো কার কাছে বলতে হবে? ফরেন মিনিস্টারের কাছে। ফরেন মিনিস্টারের কাছে আসলে এই সার্জিও গোর তার আসল কথাগুলি বলেছেন, যেটা হয়তো খলিল ইতিমধ্যেই তারেক রহমানের কাছে পৌঁছেছেন। আরো একটা মিটিং হয়েছে, যে মিটিংটাতেও কিন্তু সার্জিও গোর কিছু কথা জানিয়েছেন, সেটা হলো অর্থমন্ত্রীর সাথে। সেটা রাতে এই মিটিংটা হয়েছে। তো আসেন আমরা আসলে ওই 2টা মিটিং এর মানে প্রথম মিটিংটা, 3টা মিটিং এ পর্যন্ত প্রকাশিত, সেটা হলো একটা হলো সবাই মিলে একটা মিটিং হয়েছে হুমায়ুন কবির সহ, আরেকটা হলো সার্জিও গোর এবং খলিলের একান্ত বৈঠক হয়েছে, আরেকটা মানে অনেকে মিলে অর্থমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হয়েছে। অর্থমন্ত্রীর বৈঠকটা এখন পর্যন্ত প্রকাশিত না যে এক্স্যাক্টলি কি কি আলোচনা হয়েছে, বাট অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি এই সমস্ত এর মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার ব্যাপার, সো ওইটা খুব গুরুত্বপূর্ণ, ওইটাও গুরুত্বপূর্ণ আছে। কিন্তু বেশিরভাগ পলিসি, সিকিউরিটি অ্যান্ড পলিসি মিটিংটা হয়েছে কিন্তু খুলনার সাথে। আর অর্থমন্ত্রীর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু ওই যে চুক্তির আওতায় যে ব্যবসা বাণিজ্য, আমেরিকাকে কি দিবে, আমেরিকা কি নেবে, এগুলোর ব্যাপারটা হয়েছে। তো আসেন আমরা মিলাই খলিল এবং গোরের মিটিংটা। খলিল এবং গোরের মিটিংটা বেশি বড় হয় না, সংক্ষিপ্ত, বাট সংক্ষিপ্ত মানে আধা ঘন্টা, তাও এটা কম না। সেখানে আমি এর আগে আপনাকে বলেছি আমেরিকার চাওয়াগুলো ওখানে সরাসরি বলা হয়েছে, যেটা আমি অ্যাসেসমেন্টে আমার যেটা বলেছে, আমেরিকার চাওয়াগুলো সেখানে সরাসরি বলা, যেটা
গোর এই হুমায়ুন কবিরের সামনে বলে নাই। সেটা কি? সেটা এক, চীনের সাথে করিডোরে যেতে পারবো না। কেন? সেটা বলা হয়েছে যে চীন এই করিডোরটাকে মিলিটারি পারপাস ইউজ করতে পারে। সেই মিলিটারি পারপাসটা সম্পর্কে তারা যেটা ভার্সান ইউএস পলিসির ভার্সান তারা যেটা মনে করে যে চীন তার বিআরআই এর অধীনে যেসব করিডোরের কথা বলছে সেসব করিডোর হলো মিলিটারি উদ্দেশ্য নিয়ে, কিন্তু তাদের এটা হলো আমেরিকান ফরেন পলিসি অ্যানালিস্টদের কথা যে ওরা যে 6টা করিডোরের কথা বলছে প্রত্যেকটা করিডোরই তারা ডুয়েল পারপাসে ইউজ করবে। সেটা হলো একটা হলো মিলিটারি পারপাস, একটা হলো ট্রেড পারপাস। সো এমন কোনো করিডোর করতে দেওয়া যাবে না যেটা মিলিটারি পারপাস ব্যবহার হতে পারে। সেটা যেখানে আমেরিকার ইনফ্লুয়েন্স আছে সেখানে আমেরিকা তার ইনফ্লুয়েন্স খাটাবে। আমেরিকা মনে করে বাংলাদেশের সাথে মায়ানমার এবং এই করিডোরটা মিলিটারি পারপাসও ব্যবহার হতে পারে। সেটা মিলিটারি পারপাসটা কি? মিলিটারি পারপাসটা হলো পারপাসের কারণে চীনের ইনফ্লুয়েন্স বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাবে, মানে মিলিটারি ইনফ্লুয়েন্স, যেটা আমেরিকা ভেহেমেন্টলি অপোজ করে। নো ওয়ে চাইনিজ ইনফ্লুয়েন্স টু বি ইন বাংলাদেশ ল্যান্ড, নো ওয়ে, দে ডোন্ট ওয়ান্ট ইট, কোনোভাবে না। সো যেটা আপনার মনে আছে নিশ্চয়ই, শেখ হাসিনার অনেক প্রথম দিক থেকে কিন্তু এই প্রস্তাবটা ছিল, শেখ হাসিনাও কিন্তু এটা নিয়ে আগাতে পারেন নাই। এটা কিন্তু বহু আগে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, বিসিআই এর করিডোরটা, পরবর্তীতে ইন্ডিয়া বাদ হয়ে যায়। ইন্ডিয়াও কিন্তু ওই যখন দেখছে চায়নার মিলিটারি, যখন আমেরিকান অ্যানালিস্টরা বলতেছে এটা শুধু ট্রেড পারপাস না, এটা মিলিটারি পারপাস, তখন ইন্ডিয়া আস্তে করে ওইখান থেকে সরে যায়। সো এটা আর বিসিআই থাকে নাই, এটা বিআরআই এর অধীনে যে 6টা করিডোর তার মধ্যে একটাতে অংশ নয়। এটা সেনজির প্রথম ফর্মুলা এটা। সো আমেরিকা কোনোভাবে ট্রেড ইনফ্লুয়েন্সও তারা যুদ্ধ করতেছে চায়নার সাথে, তারা বাড়তি একটা মিলিটারি ইনফ্লুয়েন্স এখানে দিকে না। আরেকটা হলো চায়না তিস্তা প্রকল্পের নামে চায়নার উপস্থিতি তারা ওখানে চায় না। কেন চায় না? চায়না হলো এটা ইন্ডিয়ার ইন্টারেস্টের পারপাস, যে ইন্ডিয়া যেন এই জায়গায় তাদের সাথে অ্যালাইন থাকে। কেন অ্যালাইন থাকে? ইন্ডিয়ার ইন্টারেস্টও তারা দেখতে চায় যে চায়নার উপস্থিতি ওইখানে তিস্তার ওখানে গেলে তারা চিকেন নেকের যেন কোনো ডিস্টারবেন্স না হয় সেটার জন্য নিশ্চিত করতে, মানে ইন্ডিয়াকে পাশে রাখার জন্য কিন্তু এটা একটা প্রেশার। সো দুটা জিনিস এখানে কিন্তু কয়েকটা জিনিস এখানে স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা হয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড সেটা হলো করিডোর চীনাকে দেওয়া যাবে না। 2, তিস্তা প্রকল্পের চীনা ইনভলভমেন্ট কি কোন পর্যন্ত যেতে পারে এইটার একটা অপশন হয়তো আলোচনা হয়েছে, বা হয়তো দেওয়া যাবে না এরকম কিছু একটা, বা কত পর্যন্ত বাংলাদেশ এই প্রকল্পে চায়নাকে ইনভলভ করতে পারে এটা নিয়ে হয়তো আলোচনা হয়েছে। আরেকটা আলোচনাটা সরাসরি আলোচনা হয়েছে করিডোরটা, হিউম্যানিটেরিয়ান করিডোর, যেটা জাতিসংঘের মাধ্যমে আমেরিকা বাংলাদেশকে খাওয়াইতে চায়। যেটা আপনাদের সাথে আমি আর কালকে বা পরশুদিন আমি আপনাদের বলছি যে করিডোরটা কি করিডোর। এই করিডোরটা হিউম্যানিটেরিয়ান করিডোর নামে, এটা বেসিক্যালি হলো আরাকান আর্মি সহ যে 3-4টা ফোর্স আছে ওখানে, তারা বন্ধু, তারা সব ফ্রেন্ডলি ফোর্স আছে, সে ফ্রেন্ডলি ফোর্সকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা। অনেক সিকিউরিটি অ্যানালিস্ট বলে থাকেন যে আমেরিকা যদি কাউকে অস্ত্র দিতে চায় তাহলে নিশ্চয়ই এরকম প্রকাশ্য একটা পদ দিয়ে অস্ত্র দিবে না, আমেরিকা গোপনেই অস্ত্র দেবে। গুড, আমেরিকা গোপনেই অস্ত্র দেবে, ঠিক আছে, কিন্তু আমেরিকা তো লজিস্টিক শব্দটা বলছে। লজিস্টিক বলতে কি শুধুমাত্র অস্ত্র বুঝায়? লজিস্টিক বলতে খাওয়া দাওয়া বুঝায় না। আপনি রসদ তো লজিস্টিক। সৈন্যরা বা যারা যুদ্ধ করতেছে তাদের তো খাওয়া দাওয়া লাগে নাকি? তো সেটা তো লজিস্টিক। সো লজিস্টিক পারপাস ওখানে কিন্তু শব্দটা আছে হিউম্যানিটেরিয়ান লজিস্টিক পারপাস। ওখানে বলা হচ্ছে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য, কিন্তু রোহিঙ্গাদের বেশিরভাগ তখন বাংলাদেশে। আর আরেকটা খুবই সূক্ষ্ম জিনিস যেখানে কাজ করে, একটা জিনিস বলে কি, আরাকান আর্মি অলওয়েজ রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সো যারা আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেই আরাকান আর্মিকে সাপোর্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে আমেরিকা। তাদের বার্মা অ্যাক্টের অধীনে তারা কিন্তু অফিসিয়ালি ওপেন হয়ে তারা কিন্তু অ্যান্টি জান্তা ফান্ডিং করতেছে। তো অ্যান্টি জান্তা ফান্ডিং এর মধ্যে আরাকান আর্মি একটা। সো আরাকান আর্মি যেখানে কাজ রোহিঙ্গাদের তাড়াচ্ছে, সেখানে রোহিঙ্গাদেরকে সহায়তা করার জন্য হিউম্যানিটেরিয়ান এড, কতটা ডুপ্লিসিটি, কন্ট্রাডিক্টরি, কতটা কন্ট্রাডিক্টরি, কত ডুপ্লিসিটি, বাট স্টিল দে পারসু ইট। তারা মনে করে এই হিউম্যানিটেরিয়ান করিডোর তার দিতেই হবে, কারণ তারা একটা বাফার জোন চায়, যে জোন দিয়ে তারা এই বার্মার ভিতরে ঢুকতে পারে, যে জোন দিয়ে তারা চীনা ইনফ্লুয়েন্স কমাতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, আগে আপনি বলছি, চায়নারা কিন্তু আরাকান আর্মির সাথে কিন্তু যোগাযোগ রাখে। কেন রাখে? ওই চিত্তর বন্দরটা, তাদের একটা বন্দর আছে চিত্ত, এটাও তাদের ইন্টারেস্ট। সো তারা কিন্তু আবার মায়ানমার আর্মির সাথে যেমন যোগাযোগ রাখে, তেমনি আরাকান আর্মির সাথে। যদি কখনো এটা আরাকান আর্মির পুরো দখলে চলে যায় তাহলে তো আরাকান আর্মিকে লাগবে। সো তারা আরাকান আর্মি এবং তার মধ্যে একটা মধ্যস্থতাকারী ভূমিকা থাকে। অনেকে বলে চায়না আরাকান আর্মিকেও ফান্ডিং করে, আমেরিকা তো করেই, চায়না করে তার সাথে। তার যে এখানে যে ইনভেস্টমেন্ট আছে আরাকান এরিয়াতে, এই রাখাইন এরিয়াতে, তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা প্রোটেক্ট করার জন্য বন্দরগুলো, তাদের যে বন্দর দিয়ে তার বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে গেছে। সো এখানে কিন্তু পুরোটাই
চীনকে কন্টেইন করার জন্য আরাকান আর্মির মাধ্যমে ঢুকে তারা এই জায়গাটা থেকে যে হিউম্যানিটেরিয়ান করিডোরটা ইয়ে করছে, এটার উদ্দেশ্য দুইটা, একটা হলো জান্তাকে হটানো, আবার অদৃশ্য পন্থা হলো আবার ওই সেই চায়নাকে এখান থেকে সরাও। খেয়াল করে দেখেন ওই করিডোরটা যেমন চায়নাকে তারা দিচ্ছে, চায়না ইনফ্লুয়েন্স, এই করিডোরটাও কিন্তু তারা আরাকান আর্মির কেন ফান্ডিং করতেছে? আরাকান আর্মি যদি আরাকান আর্মিরা মিলে জান্তাকে হটাইতে পারে তাহলে চাইনিজ ইনফ্লুয়েন্স একটা গভর্নমেন্ট হতে যায়। কারণ চায়নার অফিসিয়াল সম্পর্ক কিন্তু মায়ানমার সরকারের সাথে অফিসিয়াল সম্পর্ক, কিন্তু গোপনে তারা আরাকান আর্মির সাথে থাকে। হলো কি জানি বাই চান্স যদি আরাকান আর্মি বাকি যে 2-3টা পোস্ট আছে এগুলো দখল করে বন্দরগুলো যদি নিয়ে নেয় তাহলে তাদের তো স্বার্থ সংরক্ষণ করতে হবে, স্বার্থ দেখতে হবে, সেই জন্য তারা আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখে। আর আমেরিকা আরাকান আর্মির সাথে সম্পর্ক থাকবে না, তো তারা পুরোটা এই জায়গাটার উপরে তাদের প্রভাব বিস্তার করতে চায়। এই জন্য তারা এখান দিয়ে ঢুকে জান্তাকে পরাজিত করার জন্য যত রসদ এখান থেকে ইয়ে পাবে, কারণ তারা নৌপথে ওখানে ঢুকাতে পারছে না। সো এটা তাদের প্রজেক্ট। এই প্রজেক্টটা হলো, কিন্তু এই বিষয়গুলি যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন কিন্তু আপনারা দেখেন কেন আমি বলতেছি সূত্রটা মিলানোর পর আমি বলি কেন আমার মনে হয়েছে যে এইগুলোই আলোচনা হয়েছে। এবং আমি জানি যে তাদের হিডেন এজেন্ডাটা হইলে এটা, সেটা আমি জানি, কিন্তু ওইখানে এটা আমি ইয়ে না জিন ভূত বা কিছু না যে আমি ওখানে ভেতরে যাই, আমি কিন্তু শুধু ইয়েগুলো অঙ্কগুলো মেলানোর চেষ্টা করতেছি যে কি আলোচনা হতে পারে। সেই আলোচনার মধ্যে আমার এই জিনিস ছাড়া আমার আর কোনো কিছুই মনে হয় না যে এইগুলো শুধুমাত্র অ্যান্টি চায়না এবং শুধুমাত্র ইন্ডিয়ার ইন্টারেস্ট যেখানে অ্যালাইন হয়েছে অ্যান্টি চায়না অ্যালায়েন্স, সেইটাকে তারা এখানে ফোর্স করেছে খলিলের সাথে। যে কারণে খলিলকে যখন আপনি দেখেন, আপনি বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে রিপোর্ট করেছে, খলিল কিন্তু একটা কথা বলে ফেলছে যে যখন তাকে বলা হয়েছে করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা, সে বলছে এগুলো সব গুজব, ইউটিউবের গুজব। আমার ইউটিউবের গুজবের বিষয় না, কিন্তু এই বিষয়গুলো হলো আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ফরেন পলিসির অংশ। এটা কেন ইয়ে হতে হবে, ইউটিউবের গুজব হতে হবে? এটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পলিসির অংশ, যেটা এই অ্যান্টি চায়না যে স্ট্যান্ড, সে স্ট্যান্ডটা ট্রাম্পের চিঠির মধ্যে আছে। তারেক রহমানকে সে নির্দেশ করছে যে আমাদের সাথে তোমার মিলিটারি যেসব জিনিস অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যেসব চুক্তি, এগুলো দ্রুত শেষ করো। চুক্তি চিঠির মধ্যে, সংক্ষিপ্ত চিঠির মধ্যে মাঝখানের পেটের যে প্যারাটা, ওই প্যারাটার মধ্যে এটাই আছে যে আমাদের সাথে রেসিপ্রোকাল যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেটা ইমপ্লিমেন্ট করো এবং সেটার ভেতরে যে যে জিনিস করার কথা সেগুলো সবগুলো করো। প্লাস আমাদের সাথে যে মিলিটারি অ্যারেঞ্জমেন্টের যে চুক্তিগুলো নিয়ে জিসুমিয়া আকসা যেগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলছে, দ্রুত শেষ করো। প্লাস আমাদের কাছ থেকে ইকুইপমেন্ট করো, কারণ আমেরিকার প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, আমেরিকান মিলিটারি ইকুইপমেন্ট ইজ দ্য বেস্ট। নিচে একদম লাস্ট লাইনের মাঝখানে প্যারা লাস্ট লাইন লেখা যে আমার ইকুইপমেন্ট কেন, মানে চায়নার ইকুইপমেন্ট কেন না। বাংলাদেশ তো আমেরিকার ইকুইপমেন্ট কিনতে পারবে না, এত দাম জিনিস কোথেকে কিনবে? তাই আমেরিকা কি করবে, তার যে অ্যালাইড ফোর্স গুলি আছে, লাইক টার্কি, ওই যে ড্রোন কারখানা অমুক তমুক টার্কি থেকে নাও, কারণ টার্কি তার অ্যালাইড ফোর্স, ন্যাটোর বন্ধু। সো বাংলাদেশ দেখেন আমাদের সেনাপ্রধানও টার্কিতে যাচ্ছে, খলিল সাহেব টার্কিতে যায়, বিডা চেয়ারম্যান টার্কিতে যায়, সব টার্কির দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে আমেরিকার জিনিস তো আমরা কিনতে পারবো না, তো যদি পারি আমেরিকার একটা বন্ধু বা অ্যালাইড ফোর্সের কাছে যদি আমেরিকা আপত্তি করবে না, তখন আমেরিকা আপত্তিও করবে না। আমেরিকা তার জিনিস প্রোডাক্টের কথা পুশ করে কিন্তু তার অ্যালাইড ফোর্সের কাছে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু চায়নার কাছ থেকে না। আপনারা জানেন যে চায়না হলো বাংলাদেশের সবচেয়ে বেশি 85% মিলিটারি ইকুইপমেন্ট চায়না দিয়ে কেনা। সো এই কয়েকটা জিনিসই কিন্তু ট্রাম্পের যতগুলি শর্ত ওখানে দেওয়া ছিল তারেক রহমানকে, সেগুলোই কিন্তু খলিলকে মনে করিয়ে দেওয়া হয়েছে এবং খলিলকে বলা হয়েছে যে তুমি এটা তোমার বসের কানে দাও, এটা করতে হবে। দ্যাটস হোয়াট দ্যাট মিটিং হ্যাপেন্ড। এটার আপনি রিয়াকশন গুলো যদি আরো দেখেন, এই সম্পর্কিত যত প্রশ্ন খলিল সাহেবে করা হয়েছে, বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে প্রেজেন্ট করে, সব জায়গাতে খলিল কিন্তু রিয়াক্ট করেছে। সব জায়গায় আপনি যদি ভিডিওটা দেখেন, সব জায়গায় রিয়াক্ট করছে সে। যে পয়েন্টে কথা বলছেন চায়নার করিডোরের ব্যাপার, সেটা নিয়ে আলোচনাই হয়নি। মানে খুব ক্ষিপ্ত সে। কেন ক্ষিপ্ত হয়? কারণ এটা নিয়ে তারা গুতানো হয়েছে, সরল ভাষায় বা কথ্য ভাষায় বলে গুতানো হয়েছে, তাকে গুতাগুতি করা হয়েছে, তারে শান্টিং দেওয়া হয়েছে যে এটা কেন মাঠে আসলো। কারণ এটা মাঠে আসছে কিন্তু খলিলের মাধ্যমে না, এটা মাঠে আসছে ওই সেই কি বলে পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কিন্তু আসছে। এই যে কি যেন নাম, হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির আবার নিয়ে মিটিং করতে হয়েছে, এইটাতেও সে কিন্তু ইরিটেটেড হয়েছে, যে কারণে সে আবার একান্ত বৈঠক করেছে। হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সেটা তো সে খেপে গেছে। এখন আরেকটা ব্যাপার আছে, একটা প্রশ্ন করা হয়েছিল খলিলকে যে আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে কথা হচ্ছে, তখন বলছে এগুলো তো স্বাভাবিকভাবে আসতেই পারে, এগুলো আসতে পারে, কিন্তু আলোচনা হয়নি। আসতেই পারে কিন্তু আলোচনা হয়নি। আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে কিনা তারা জিজ্ঞেস করার পরে শেখ হাসিনার কথা হয়েছিল, সে বলছে এগুলো তো আসতেই পারে, এগুলো কিন্তু কথা হয়নি। তো ভাই আসতে পারে আপনি স্বীকার করছেন, কিন্তু বলেন কথা হয় নাই, কত হাস্যকর উত্তর।
একজন ফরেন মিনিস্টার কতটা বেকায়দায় পড়ছে এই এই মিটিংটার জন্য, যে তা এখনো আমাদের পত্রিকাগুলো এখনো ডিগ আউট করে না। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। কারণ এরকম একটা একান্ত মিটিং হলো 30 মিনিটের, কেউ কি জানতে চাইবে না? খলিল সাহেব কি একান্তেও কি কোনো কথার ফাঁস করবেন না? বা খলিল সাহেব যখন তারেক রহমানের সাথে এগুলো ব্রিফ করবেন, তখন কি ওখানে 2-4 জন কর্মকর্তা এগুলোকে আস্তে আস্তে বাইর হবে না? বাইর হবে, নিশ্চয়ই বাইর হবে। বাট আই টেল ইউ অনেক কনফিডেন্সের সাথে বলতে পারি যে দিস ইজ হোয়াট হ্যাপেন। এই 2 করিডোর ছিল আলোচনার মূল অংশ, প্লাস হলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গুলো। জিসু মিয়া, আকসা, এগুলো নিয়ে আগায় যাও, দ্রুত আমাদেরকে এগুলা দাও, আমরা এগুলা চাই। আমরা বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ পর্যন্ত যেন আসতে পারি, যেটার পথে আবার কি ইন্ডিয়া বাধা যেটা পথে আবার ইন্ডিয়া বাধা, ইন্ডিয়া আবার এটা চায় না। সো একেবারে পুরা মানে খলিলকে একেবারে বলতে পারেন যে মাইন কাচিবার মধ্যে ফলায় আটকেছে। কারণটা ওই যে ঘুরে ফিরে ইউনুসের মাধ্যমে যে গোলামি চুক্তিটা করে নেওয়া হয়েছে, যে চুক্তিটাকে আমাদের কোনো এখন দেশীয় কোনো শয়তান দুষ্ট বুদ্ধিজীবী বলে ওইটা আর অ্যাক্টিভ না। আবার দেশীয় কয়েকজন সোকল কি আম্বাদিক বলতে পারেন, অনুসন্ধানী আম্বাদিক যেগুলো কূটনীতিক হয়েছে, তারা এগুলাকে নিয়ে এখন ক্যামোফ্লেজ তৈরি করে জনগণের মধ্যে উল্টাপাল্টা তথ্য দিয়ে। 2 দেশের চুক্তি, দ্যাট ইজ নাথিং। এটার সাথে কোনো চুক্তি করছেন, সেটা আপনি কোন আমলে করছেন, স্বৈরাচারের আমলে করছেন না ফ্যাসিবাদের আমলে করছেন, ইট ডাজন্ট ম্যাটার। ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন 2 countries. It is not agreement between Trump and Yunus. It is an agreement between 2 countries. আপনি আপনার দিয়ে জ্বালানির মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন করিয়ে নিয়েছে খলিল? এই খলিল এই মে মাসে, খুব সম্ভবত এপ্রিল মাসে বা মে মাসে, সে নিজে থেকে আমেরিকা যখন সে জাতিসংঘের কাজে ঘোরাঘুরি করতেছিল, জাতিসংঘের কাজে ওই সভাপতির হওয়ার কাজে ঘোরাঘুরি করতেছিল, সেই সময়টা হঠাৎ করে সে এনার্জি ডিপার্টমেন্টে গিয়ে, ইউএস এনার্জি ডিপার্টমেন্টে গিয়ে সে একটা চুক্তি সই করে দিয়েছে অন বিহাফ অফ এনার্জি ডিভিশন বাংলাদেশ। এনার্জি ডিভিশন বাংলাদেশের মন্ত্রীকে ইকবাল হাসান টুকুকে বাইপাস করে দিয়ে তিনি যে ওই চুক্তিটা করে আসছেন। সো থিঙ্ক হোয়াট আর দ্য এজেন্ডা, যেটা সরকারের ভিতর একটা সরকার জানে কিনা যে এনার্জি ডিভিশনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী একটা চুক্তি করে দিয়েছেন, সেটা সরকার আদৌ জানে কিনা সন্দেহ আছে। সে এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি আছে এটা কিন্তু আমরা জানি না।